তা প্রতি মাসে আমারে 15,000 করে টাকা দেবেন, আমি কাজ করে দিবানি। কি 15,000 টাকা? আমি কাজের লোক বাইতে থাকছি, এই আফামনি তো মরতে পারে না, আমি তারে যাই ধরবো। আমি আত্মহত্যা করব। ওরে 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 স্যার, ওরে কোয়ারে বাড়ির লোকজন সবাই, ও স্যার, ও ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, এই আত্মহত্যা করে ফেলাই দিল। ওরে আমার মেয়েকে স্যার, এটা বলছি। এই বাটুল সিমড়িটা কিটা? হ্যাঁ, এই সিমড়ি এর কথা করছে কিসের জন্য? যে আপনি আমার উপর যাতে রাগ না করে থাকেন। চুপ, তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কাজের লোক নই, আমি পেটের দায়ে ওই বাড়িতে আসিনি। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরাফ চৌধুরীর একমাত্র সন্তান সৈকত চৌধুরী। শোনো, এই হচ্ছে আমার বাড়ি। বাহ, বাড়িটা তো সুন্দর আছে, যত বড় বাড়ি তত বেশি টাকা। আচ্ছা দাঁড়াও, মা, বাবা, কে? মৌ। কি রে, এইভাবে ডাকাডাকি করছিস কেন? শোনো না মা, এই যে এই ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসছি কাজ করার জন্য। কাজের লোক আনছিস, ভালো করেছিস। এই ছেলে, তুমি সব কাজ কাম করতে পারো তো? ঠিক মতো করবে তো? হয় আঙ্কেল, আমি সব কাজ করতে পারি। আপনার কি কাজে আমার লাগবে সেইটা কোন। বাড়ির ঘর মোছাতে শুরু করে বাজার ঘাট সব কাজ আমি করে দিবানি। তাই আমার টাকাটা একটু বাড়াই দিতে হবে। আমি কিন্তু ওই 8-10টা কাজের লোকের মতো কাজ করি না, ঠিক আছে? আমি তার চেয়ে বেশি কাজ করি, বেটার কাজ করি। তাই বলে আমার টাকাটাও বাড়াই দিতে হবে, আর খাওয়ান দাওয়ানও বাড়াই দিতে হবে। তাই তার কথা শুনে আবার ঘুরে টুরে পড়েন না। বাড়িঘর তো মেলা বড়, কাজ করতেও কষ্ট হয়ে যাবে না। তা প্রতি মাসে আমারে 15,000 করে টাকা দেবেন, আমি কাজ করে দিবানি। কি 15,000 টাকা? এই, তোকে 15,000 টাকা বেতন কে দিবে রে? হ্যাঁ, তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই কোনো সরকারি চাকরি করতে আসছিস। আর তাছাড়া এমনিতেও আমার বাড়িতে কোনো কাজের লোক লাগবে না, তুই যা তো এখন এইখান থেকে। আরে 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 আজব, তুমি কই যাইতেছো? আমি কোয়ানে যাচ্ছি মানে? আমি চলে যাচ্ছি, শুনলেন না? আপনার মা কি কলো, কাজের লোকের দরকার নেই, তো আমি এখানে থাকতে কেরবো? একটু দাঁড়াও, আমি কথা বলতেছি। মা, একটু বোঝার চেষ্টা করো। বাড়িতে একটা কাজের লোক নাই, সব কাজ আমার একা করতে হয়। আর একটা কাজের লোক থাকলে আমাদের তো হেল্প হয়, তাই না বাবা? মা, বাবা, তুমি একটু মাকে বোঝাও না প্লিজ। আহা শুভ, তুই বুঝতে পারছিস না কেন? আমার বাড়িতে অবিবাহিত যুবতী একটা মেয়ে আছে, আর এরকম একটা কাজের লোক যদি বাড়িতে থাকে তাহলে অসুবিধা হবেই। আর তাছাড়া এরকম একটা কাজের লোক রেখে আমি কোনো রিস্ক নিতে চাই না, আর আমার বাড়িতে কোনো কাজের লোক লাগবে না। হ্যাঁ, আমার চরিত্র নিয়ে টান দিল কিসের জন্য? হ্যাঁ, আমি কাজের লোক হতে পারি, কিন্তু আমার চরিত্র খারাপ না। আমার চেহারা দেখে কি মনে হয়? হ্যাঁ, আমি মায়েকে পিছন পিছন ঘুরে বেড়াই। হে রে বাবা রে, গ্রামে ওই শিউলি মালতী সব আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, আমি করে 5টা দিনই। আর সুন্দরী রমণী আইছে, তার দিকে আমি ফিরে তাকাবানি, আমার কোনো দরকার নেই। চেহারা যা সুরুত, ওর পিছনে নাকি গ্রামের সব মেয়েগুলো ঘুরতো। আসলে কথায় কথা না অনেক কিছুই বলা যায়। এই বাটুল সিমড়িটা কিটা? হ্যাঁ, এই সিমড়ি এর কথা করছে কিসের জন্য? এই বাড়ির কাজের লোক নাই মানে আমার পার্টনারে কাজ করবে নাই? খবরদার, এ যদি এই বাড়ির কাজের মহিলা হয় আমি কিন্তু এর সাথে কাজ করবো না, কই দিলাম। আরে না, ও হচ্ছে আমার বউ। ভুল হয়ে গেছে। যাক, বউ ঠিক আছে, অসুবিধা নেই। এই শুভ যখন একটা কাজের লোক নিয়ে আসছে, তাই লোকটাকে আমরা রেখে দেই। আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার, বাজার হাট বিভিন্ন কাজ কাম করার খুবই প্রয়োজন একটা লোক। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কথা শুনে আমি কাজের লোকটাকে রেখে দিলাম। তবে হ্যাঁ, এই বাড়িতে কাজ করতে হলে কিন্তু কিছু নিয়ম কারণ আছে। আমার বাড়িতে কাজ করলে কোনো কিছু দামি কোনো জিনিস কিন্তু ভাঙাচোরা করা যাবে না। যখন যে কাজের কথা বলবে সেটাই করতে হবে। আবার আগ বাড়িয়ে বেশি কোনো কিছু কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর সময় মতন আমাকে সকালবেলা চা দিতে হবে। আপনাকে যদি সব নিয়ম কানুন শেষ হয়ে থাকে, তাহলে আমার কিছু নিয়ম কানুন আছে। আমি কিন্তু আমার নিয়ম কানুনের বাইরে কাজ করি না। এই, তুই এসেছিস কাজ করতে, তোর আবার কিসের নিয়ম কানুন রে? কত মানুষ তো কাজে আসে, এত নিয়ম তো নাই। আচ্ছা বল, তোর কি কি নিয়ম আছে? আমার প্রথম নিয়ম কানুন, সকাল 8টার মধ্যে করলাম আমার নাস্তা দরকার। আমি সকালবেলা কিন্তু ওই যে পাউরুটি, সাগর কলা আর হচ্ছে ডিম পোস্ট খাই। এ না হলে কিন্তু আমি আমার নাস্তা শেষ করতে পারি না।
আর দুপুর 2টার মধ্যেই সবার খাওয়া দাওয়া শেষ করতে হবে। আমি সপ্তাহে 4 দিন গরুর গোশত দিয়ে ভাত খাই, এটা কলম লাগবে এই বাড়ির মধ্যে। আর রাত 8টার মধ্যেই সবার খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বেন, আমারে আর জ্বালাবেন না। রাত 11টা পর্যন্ত সর্বোচ্চ কাজ করতে পারবো, এরপরে আর আমি কোনো কাজ করতে পারবো না। এরপরে যদি আমার দিয়ে কেউ কাজ করাতে চায় তাহলে কিন্তু ওভার টাইমের পয়সা দিতে হবে, আর ওভার টাইমের পয়সা না দিলে কিন্তু ওই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমার এই তল্পা সহ। আপনারা কিন্তু কিচ্ছু করতে পারবেন না। শুভ, তুই এটা কি কাজের লোক নিয়ে আসছিস? ওকে এই বাড়িতে কাজ করার জন্য আসছে নাকি আমাদেরকে নিয়ম কানুন শেখানোর জন্য আসছে? বাবা, আমি মাপ চাই, এইরকম কাজের লোক আমার বাড়িতে লাগবে না। স্যার, আমার মনে হচ্ছে এনি শুধু শুধু আমার এ নিয়ে আইসে সময়টা নষ্ট করলেন। আমার ওই পাশে এক বাড়ি আমার কাজের জন্য কতিল, ওরা আমার 2 মাসের বেতন এক্সট্রা দিছিল, তাও আমি না যাই আপনার সাথে চলে আসলাম। এনি আইসে আপনাকে ব্যবহার দিয়ে কিন্তু আমার ভালো ঠেকলো না। আমি চলে যাব, আমার আটকালেও কোনো লাভ হবে না। আরে না না না, কোথাও যেতে হবে না, তোর সব শর্ত মেনে নিতেছি। প্লিজ আর কথা বাড়ায়ও না, চল আমি তোর ঘর দেখে দিচ্ছি। চলেন। আম্মা, আপনার ছেলেটা কিন্তু এই ছেলেকে কাজে রেখে না অনেক বড় ভুল করলো। এটার জন্য না অনেক পস্তাতে হবে, আপনারা দেখে নিন। আরে বৌমা শোনো, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, এর জন্য রেখে দিলাম। হ্যাঁ, খুব ভালো করছো, এই জন্য রেখে দিছো। কি বললে তুমি? তুমি আমাকে বিয়ে করতে পারবে না? এতদিন যাবত তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন কিনা তুমি আমাকে ছেড়ে দিবে? তোমার সন্তান আমার গর্ভে, আর এখন কিনা তুমি আমাকে বিয়ে করতে পারবে না? ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে না করো, এই মুহূর্তে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি কাজের লোক বাইসে থাকছি, এই আফামনি তো মরতে পারে না, আমি তারে যাই ধরবো। আমি আত্মহত্যা করব। ওরে 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 স্যার, ওরে কোয়ালে বাড়ির লোকজন সবাই, ও স্যার, ও ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, এই আত্মহত্যা করে ফেলাই দিল। ওরে আমার মেয়েকে ছাড়, একদম ছাড়। কি ব্যাপার, তুই ওকে ধরেছিস কেন? আমার চরিত্র নিয়ে কথা করছিলেন তাই না? আমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ আপনার মাইয়ের। আপনার মাইয়ে আর একটা সিম্বার সাথে প্রেম করে আপনার মাইয়ের পেটে তার বাচ্চা, এখন সে মাইয়ে নেবে না, তাই আপনার মাইয়ে হেন্দে লাভ দিয়ে মরে যেতে যাচ্ছিল। আমি কাজের লোক যদি না থাকতাম, আজকে আপনার মাইয়ে উপরে চলে যেত। চুপ, একদম কোনো কথা বলবি না, অশিক্ষিত মূর্খের বাচ্চা। আমারে মারলেন কেন? হ্যাঁ, এ নাকি উপকারের প্রতিদান থাপ্পড়? থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। মা, এই অশিক্ষিত মূর্খটাকে কই পেয়েছো? আমাদের ছাদে ওঠার সাহস কিভাবে পায়? আরে তোকে তো বলাই হয়নি, ওই বাড়িতে নতুন কাজের ছেলে, এই বাড়িতে কাজ করতে আসছে। কি, এই লোকটাকে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে রাখছো, যার কোনো ডিসিপ্লিন নেই? মেয়ে মানুষ দেখলে জড়িয়ে ধরতে মন চায়, তাই না? আমি ছাদে ওইটা কি খারাপ কাজ করেছি? নাই, আপনারে বাঁচাইছি, আপনি তো সুইসাইড করতেছিলেন। মা, মা দেখছো, ও সুইসাইডটাও ঠিক মতো বলতে পারতেছে না। এই ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলিস না। তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? আমি এখানে সুইসাইড করতেছিলাম নাকি টিকটক বানাচ্ছিলাম? ওইদিকে দেখ, ওইদিকে দেখ, ওখানে ক্যামেরা সেট করা আছে, আমি এখানে টিকটক বানাচ্ছিলাম, আর তুই এসে আমাকে জড়িয়ে ধরে আমার পুরো টিকটকটাই নষ্ট করে দিলি। আপনি টিকটক করছিলেন? আমি ভাবলাম আমি কাজের লোক বাইসে থাকতে এই বাড়ির মায়ে তো মরতে পারে না, আমি কত কষ্ট করে ঝাঁপ দিয়ে দৌড়ে এসে আপনাদের জাগতে ধরে বাঁচালাম, আর আপনি আমার ইমোশন নিয়ে খেললেন না। এই ছেলে, তুই যে উপরে আসলি, এসে যে আমার মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরলি, জড়িয়ে ধরার আগে কি তুই একটা বার ভেবে চিন্তে ধরবি না? ম্যাডাম, আমি আপনার মায়ের কিন্তু এই ফিলিংসের জন্য জড়াই ধরিনি, আমি জড়াই ধরেছি শুধুমাত্র তারে বাঁচানোর জন্য। উল্টো পাল্টা চরিত্রে দাগ দেবেন না। যাই হোক, ওই আপনারা কিন্তু এখন আমার নামটা জানেন না, আমার নামটা শুনবেন না সবাই? আমার তো ডাকতে হবে, কাজের লোক করে ডাকলে কেমন যেন প্রেস্টিজে ইস্যু লাগে। শোনেন, আমার নামটা হচ্ছে সলেমান খান, মানে এই বোম্বের একটা হিরো আছে সালমান খান, তা ওর সাথে তো আমার সাথে যায় না, তাই আমার এই নাম রাখিল সলেমান খান। মা, ভাইয়া, আমার কিন্তু অনেক বেশি বিরক্ত লাগতেছে, ওকে এক্ষুনি এখান থেকে সরাও। শোনো সুলাইমান খান, তুমি কিন্তু এক হিসেবে একটা কাজ ভালোই করছো। আসলে আমার বোনটা বুঝতে পারে নাই, না বুঝে তোমার গায়ে হাত দিয়ে ফেলছে। তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি যে কাজটা করছো একদম ঠিক কাজ করছো। এই সবার মধ্যে আপনার একটু অন্যরকম পাইছি, তাই বাড়ি খাইয়ে যাচ্ছি, নাহলে এখনই আমি গোয়িং টু ফাস্ট অ্যাজ ইউজুয়াল। দেখছো, দেখছো কত বড় মূর্খের বাচ্চা? মানে তোমরা না জেনে না শুনে যাকে তাকে বাড়ির মধ্যে রেখে দিলে।
আমাকে এই যে হুট করে জড়িয়ে ধরলো। আশেপাশের লোক যদি জানতে পারে তাহলে আমাদের রেপুটেশন নষ্ট হয় না? আগে তো জানবা। আরেকটা কথা, এই ছেলেকে বলে দিও ও যেন কখনো আমার চোখের সামনে না পড়ে। ঠিক আছে, আমি ওকে বলে দিব। সহ্য লাগে যাকে তাকে সবসময়। মা, আমার মনে হচ্ছে কি জানো, ছেলেটা এক হিসেবে ভালো কাজই করেছে, আর সেটার মন মানসিকতা অনেক ভালো। সেটা কিন্তু বুঝতে পারে নাই যে আমার বোন ভিডিও বানাচ্ছিল, আর সে ভাবছে মেয়েটা মনে সত্যি সত্যি আত্মহত্যা করতে যাচ্ছিল, তার জন্য কিন্তু ছেলেটা এসে আমার বোনটার বাঁচাইছে। আমার মনে হয় ছেলেটা অনেক ভালো। হইছে, ছেলেটা অনেক ভালো। দেখা যাক কি হয়, চল। চল। আচ্ছা ঠিক আছে, তুমি ওই জায়গায় থাকো, আমি আসতেছি। এই দাঁড়াও, শোনো, এবারে কাজের মানুষটাকে আমার একদম সুন্দর মনে হচ্ছে না। তোমার তো সন্দেহ লাগবেই, তোমার তো আমাকেই সন্দেহ লাগে আমি তোমার স্বামী কিনা। দেখো, মানুষকে এই ধরনের আজের সন্দেহ করা একদম বাদ দাও। এই কাজের লোকটা অনেক কষ্ট করে ম্যানেজ করে বাড়িতে নিয়ে আসছি। তোমার কি মনে আছে, তোমার এই ব্যবহারের জন্য, তোমার এই সমস্ত সন্দেহের জন্য এই বাড়ি থেকে এর আগে দুইটা কাজের লোক পালাইছে। এবার কাজের লোকটা যেন অন্তত থাকে, বুঝতে পারছো? আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালো কথাই বলছি। ওই ছেলেটাকে কোনোভাবে মনে হচ্ছে না যে ওইটা কাজের ছেলে। আমার তো দেখে ওকে মনে হচ্ছে অনেক শিক্ষিত। আর শোনো, আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা আমাদের বাসায় কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, জানো? আরে দেখ, তুমি কি সব বলতেছো না? দেখো, ওই ছেলেটা কিন্তু ইচ্ছে করে এ বাড়িতে আসে নাই। ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরতেছিল, কাজ করতেছিল, আর আমারও কাজের লোকের দরকার ছিল, তার জন্য ওই ছেলেটার আমি এই বাড়িতে নিয়ে আসছি। দেখো, ওইসব আজার চিন্তা ভাবনা বাদ দাও, আমি এখন একটা কাজে যাইতেছি, আমার ডিস্টার্ব করো না। আর কাজের লোকের সাথে যেন কোনো রকম খারাপ ব্যবহার না করা হয়, বইলা দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তোমার জায়গাটা না আমি কাজের ছেলেটাকে দিয়ে দেবো। এই, একটা থাপ্পড়ে চাপা দাঁত সব ফেলাই দিব। এই, আমি কি বলছি আমার জায়গা ওরে দিতে? হ্যাঁ, আমি বলছি ওর সাথে একটু ভালো ব্যবহার করবা, তাতেই তো হবে। খালি আজের কথা বলো। এই যাও, ভিতরে যাও, কাজ করে যাও। আমার তো এখন কোনো কথাই তোমার ভালো লাগবে না। যেদিন একটা অঘটন ঘটবে সেদিন দেখবে না সবাই পস্তাতে হবে। গেলাম আমি। যন্ত্রণা। কি হলো, চুপচাপ বসেই থাকবে? সেই কখন থেকে বসে বসে কি ভাবছো বলো তো? কিছু একটা বলো, কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। ভাবতেছি আমার মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে নিয়ে? মেয়েটা আবার কি করেছে? না, কিছু করেনি। ও তো বড় হয়েছে না, ওর বিয়ে শাদী দেওয়াটা খুব প্রয়োজন। এই, তুমি কি বলছো? আমার এতটুকু না একটা মেয়েকে তুমি বিয়ে দিতে চাচ্ছ মানে? আমার মেয়েটা কি কারো ঘাড়ের উপরে আছে? হ্যাঁ, শোনো, দেশের যে দিনকাল পড়ছে তাতে কোনো ভরসা পাওয়া যায় না। যত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে তত টেনশন মুক্ত থাকবে। তাই আমি ওর বিয়েটা দিয়ে টেনশন মুক্ত থাকতে চাই। খুব ভালো কথা, তুমি তাকে বিয়ে দিয়ে টেনশন মুক্ত হইতে চাও। আমার মেয়ের সাথে আগে কথা বলতে হবে, ও লেখাপড়াটা অন্তত শেষ হোক। তা কিছু না করেই তুমি আগেই বিয়ের জন্য অস্থির হয়ে গেছো। শুনো, বিয়ে শাদী নিয়ে এখনই কোনো কথা নেই। আগে আমার মেয়ের লেখাপড়া শেষ হবে, তারপরে বিয়ে শাদী। আর বিয়ের পরও তো লেখাপড়া করতে পারবে। কি হয়েছে আম্মা? কি নিয়ে কথা বলছেন? আর বলো না, তোমার শ্বশুর মনির বিয়ের ব্যাপারে কথা বলছে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। মনি তো অনেক বড় হয়ে গিয়েছে। এক কাজ করুন না আম্মা, আমার চাচাতো ভাই যেটা বাইরে থাকে ওর সাথে বিয়েটা দিলে কেমন হয়? বৌমা, তুমি এসব কি কথাবার্তা বলছো? আমার মনির কি বিয়ের বয়স হয়েছে নাকি? তোমার শ্বশুর যেরকম পাগল হয়েছে, তুমিও তো তার সাথে সাথে পাগলের মতনই কথা বলছো। দেখো বৌমা, মনির বয়স হয়েছে, মনিকে আমি বিয়ে দেব, কিন্তু তোমার ভাইয়ের সাথে না। ও হ্যাঁ, তোমার ভাইকে বলে দিও তোমার ভাই যেন মনিকে দিয়ে স্বপ্ন না দেখে। বাবা, কি সব বলছেন? ওর সাথে বিয়ে দিলে তো মনি অনেক সুখে থাকবে, আর তাছাড়াও অনেক ভালো স্যালারি পায়। মনিকে অনেক সুখে রাখবে ও। দেখো, আমি আত্মীয়ের মধ্যে আত্মীয় করতে চাই না। সবচেয়ে বড় কথা হলো আমি মনির জন্য পাত্র ঠিক করে রেখেছি। কি বললে তুমি? মনির জন্য তুমি পাত্র দেখে রেখেছো, অথচ আমি কিছুই জানি না? হ্যাঁ, আমি তোমাদেরকে বলিনি। সময় হোক তখন আমি সবাইকে বলে দিব। মনি কার সাথে বিয়ে ঠিক করেছে তখন দেখতে পারবে। সময় হলে আমাকে বলবে। তো তোমার সেই সময়টা কবে হবে শুনি? মনি কি শুধু তোমার একলার মেয়ে? মনি কি আমার মেয়ে না? তুমি তার জন্য কোন পাত্র ঠিক করে রেখেছো মনে মনে, সেটা তো জানার অধিকার আমারও আছে, তাই না? হ্যাঁ বাবা, আম্মা তো ঠিকই বলছে। আপনি মনিকে কার সাথে বিয়ে দিবেন এটা তো আমাদেরও একটা দেখার ব্যাপার আছে। দেখো, আমি কথা বলতে চাচ্ছি না। মনির বিয়ে যত তাড়াতাড়ি পারি আমি ওকে বিয়ে দিয়ে দিব। বাবা, আপনি কি আমাকে কোনোভাবে ছোট করার কথা ভাবছেন?
মানে আমার ভাইয়ের সাথে মনির বিয়ের কথা বললাম বলে আপনি আমাকে ছোট চোখে দেখছেন? দেখবেই তো, দেখবে না? কারণ সে তো তার মেয়ের জন্য পাত্র পছন্দ করে রেখেছে। যাই হোক বৌমা, গিয়ে দেখো তো এই যে আমাদের কাজের ছেলেটা, কি যেন নাম, সোলেমান, ও কোথায় একটু দেখো তো। ঠিক আছে মা। শোনো, আমি যা বললাম একটু ভেবেচিন্তে দেখো। শুনো, ভাবাভাবির কিছুই নেই। আমার মেয়ের লেখাপড়া শেষ হবে, তারপরে ওর বিয়ের কথাবার্তা, তার আগে নয়। ছোট ম্যাডাম, সেদিনের ওই ব্যবহারের জন্যই আমি লজ্জিত। আমি আসলে বুঝতে পারিনি আপনি টিকটক করছিলেন, নিজের কাছে জমে খারাপ ঠেকছিল। তাই আপনার কাছে একটু মাপ চাতে আসলাম যে আপনি আমার উপর যাতে রাগ না করে থাকেন। চুপ, তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। এই, তোকে না আমি বলছিলাম তুই কখনো আমার চোখের সামনে আসবি না, আমার থেকে দূরে দূরে থাকবি, তারপরেও এখানে কেন এসেছিস? আর কি বললি? তুই আমাকে ইচ্ছা করে দিন জড়িয়ে ধরিসনি, তুই ইচ্ছে করেই আমাকে জড়িয়ে ধরছিস। তোদের মতো ছোট লোকদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। যখনই দেখলি যে মালকিনের মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, অন্য একটা অজুহাত বের করে আমাকে জড়িয়ে ধরলি। আপনি আজকেও আমার গালে থাপ্পড় মারলেন, আগের দিনও থাপ্পড় মারিলেন। কেন? গরিব মানুষ বলে কি আমার কোনো আত্মসম্মান বলতে কিছু নেই? শোনেন, আমি গরিব হতে পারি, আমার কিন্তু আত্মসম্মান বোধ আছে। এই যে থাপ্পড়টা আমারে মারলেন, কোনো কারণ থাকলে নয় মারতে পারতেন। আগের দিন না হয়তো আপনিও বুঝতে পারেননি তাই থাপ্পড় মারিছেন, আমিও বুঝতে পারিনি তাই থাপ্পড় খাইছি। আজকে তো আমি মাপ সাথে আইলাম, আপনি আমারে তাও থাপ্পড় মারলেন। যাই হোক, আসলে সত্যি কথা কি, এই পৃথিবীতে সত্যি কথার কোনো বাত নেই। যারা মিথ্যে কথা কয় তাকে কথার বাত আছে, আর আমরা যারা সত্যি কথা কই, এই সত্যিবাদীকে সত্যি কোনো বাত হয় না। এই শোন, তুই না আমাকে তোর লেকচার দিস না। তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। এখানে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, এসে আমার কাজটাও নষ্ট করলি আর উল্টে আমাকে লেকচার দেওয়া শুরু করলি। নিজেকে কি মনে করিস? অনেক শিক্ষিত মনে করিস নাকি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করিস? শোন, তোদের মতো ছোট লোক মূর্খ গ্রামের খ্যাপদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। তোরা সবসময় এরকম অজুহাত বের করিস, সুযোগ খুঁজিস আর মেয়েদেরকে জড়িয়ে ধরিস। শোনেন ম্যাডাম, আমি গ্রামের খ্যাত হতে পারি, কিন্তু মানুষের সম্মান করতে জানি। মায়ের সম্মান আমাদের মেলা বড়। আপনার আমি বাঁচাতে চাইলাম, আমি আপনার এই ইচ্ছের জাইপটে ধরিলাম না, আমি আবারও করছি। আমার যদি জাইপটে ধরার ইচ্ছে থাকতো তাহলে অন্য বাহানায় আমি আপনারে জাইপটে ধরতাম, কিন্তু আমি বুঝতে পারিনি আপনি টিকটক করছিলেন। যদি জানতাম তাহলে আপনার দিক ফিরেও তাকাতাম না। আমি চলে যাচ্ছি। জাস্ট অসহ্য লাগে। যা করেছিস না একদম ঠিকই করেছিস। এখানে আমি হলে না আর দুইটা থাপ্পড় কষিয়ে ধরে দিতাম। আমি একটা কথা বুঝলাম না, সামান্য একজন কাজের ছেলেকে নিয়ে এত মাথামাতি করার কি আছে? তোর ভাই না এবার একটু বেশি বেশি করে ফেলছে। ঠিক বলছো ভাবি, আমার সবার উপর প্রচুর বিরক্ত লাগতেছে। এই কাজের লোকটাকে নিয়ে এত বেশি মাতামাতি করতেছে, আর ও তো সুযোগ পেয়ে সবাইকে পেয়ে বসছে। সারাটাক্ষণ অজুহাত খুঁজবে, আর তুমি দেখছো সব সময় আমার পিছনে পিছনে ঘোরাফেরা করে, আমার সাথে কিভাবে কথা বলবে, কিভাবে আমার কাছে আসবে। আমার এই লোকটাকে কেমন জানি সন্দেহ হয়। সন্দেহ তো আমারও হয়। মানবে কি করে? ভাইয়াই তো এই লোকটাকে এই বাড়িতে নিয়ে এসেছে, আর ওই লোকটাকে যদি কেউ কিছু বলে তাহলে ভাইয়া ওর হয়ে প্রতিবাদ করবে। সবকিছুর জন্য ভাইয়া দায়ী। তুমি ভাইকে কিছু বলতে পারো না? কিন্তু তোর ভাই তো আমার কোনো কথাই শুনছে না, উল্টো আমাকে বকাঝকা করছে। বুঝতে পেরেছি, ভাইয়াকে দিয়ে কিচ্ছু করানো যাবে না, যা করার আমাদেরই করতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব এই কাজের লোকটাকে আমাদের বাসা থেকে বের করতে হবে। শোনো ভাবি, আজকে রাতেই তুমি আমি মিলে একটা প্ল্যান করব, প্ল্যান করে এই লোকটাকে এই বাসা থেকে তাড়াবো। না না বাবা, ভুলেও না। যদি এমনটা করিস তোর ভাইয়া যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে মার খাওয়া লাগবে। ভাবি এত ভয় পাচ্ছ কেন? ভাইয়া কিচ্ছু টের পাবে না। আমি তোমাকে বলছি, আমি সুন্দর একটা প্ল্যান বের করব। আমি তোমাকে বলছি, আমি সুন্দর একটা প্ল্যান বের করব, ভাইয়া কিচ্ছু টের পাবে না, আর ও বাড়িতেও থাকতে পারবে না। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে আসছে। চল। মা, তুমি কি ওই কাজের লোকটাকে বাড়ি থেকে বের করবা? ওকে কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে না, আর ওকে আমার একদম সহ্য হচ্ছে না।
আচ্ছা, ওই কাজের লোকের পিছনে কেন লাগলি বলতো? শোন, তোর বাবার এখন বয়স হয়েছে, আর তাছাড়া শুভ অফিসে যায়, ওর কত কাজ কাম থাকে। এই সংসারের এত কাজ কে করবে বল? আমি যাব বাজার করতে, না তুই যাবি? মা, আমি তোমাকে একবারও বলিনি যে এই বাড়িতে কাজের লোক রাখা যাবে না। আমি তোমাকে বলেছি ওকে এই বাড়িতে রাখা যাবে না। এই চা গরম নিজেই রাতে বানাইছি, 2 কাপ চা আর বিস্কুট তো দোকান থেকে কিনে নিয়ে আইছি, একদম স্বাদের। আপনি আপামনি খাইয়ে ফেলান, একদম সমস্ত রাগ টাগ পানি হয়ে যাবে। এই যে ম্যাডাম, বড় ম্যাডাম, চা খান না। এই, তোকে এখানে কে চা আনতে বলেছে? এতদিন যাবত এই বাড়িতে থাকার পরেও তুই কোনো ডিসিপ্লিন শিখিসনি? তুই একটা রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় সেটাও তুই জানিস না? আর এখানে কি শুরু করছিস? এটা কি রেল স্টেশন, বাস স্টেশন পাইছিস যেখানে চা গরম করে চিল্লাচ্ছিস? ছোট ম্যাডাম শোনেন, আমি তো এটাকে হকারি করতে আসি নাই। শুনেন হকারি কেমনে করে জানেন? আমি জানি কিন্তু হকারি কেমনে করে। এই যে সম্মানিত যাত্রী সাধারণ চুপচাপ বসে আছেন, আমার চাটা খায় নেন, কিন্তু আমি কিন্তু এটা কই নাই। আমি কি কইছি, এই যে ছোট ম্যাডাম, বড় ম্যাডাম আমার বানানো চাটা খায় নেন, এটা হচ্ছে আন্তরিকতা। আপনি হচ্ছেন এই বাড়ির ছোট মালকিন, আর এই যে বড় ম্যাডাম হইতেছে এই বাড়ির বড় মালকিন। আপনাকে সেবা করাই আমার দায়িত্ব। এর জন্য আপনার জন্য চা নিয়ে এসেছি, দয়া করে চাটা খান, আমার উদ্ধার করেন। শোন, তোর চা তুই খা, তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই। তুই কি চিন্তা করেছিস আমার সেবা করে তুই আমার মন গলানোর চেষ্টা করছিস? পাবি না, কারণ আমি তোদের মতো ছোট লোকদেরকে খুব ভালো করেই চিনি। নাই, আপনার মধ্যে নাই। বড় ম্যাডাম, ছোট ম্যাডামের মধ্যে এই রসকস বলতে কিন্তু কিচ্ছু নাই, মানে মুখে মধু, যা কয় তাই কর্কশ ভাষায় কয়। জন্মের সময় একটু মধু খাওয়া তো ভালো। আচ্ছা বড় ম্যাডাম, ছোট ম্যাডামের চা খাতি হবে না, আপনি একটু চাটা মুখে দিয়ে কম দিই। পুদিনা পাতার চা কিরাম হয়েছে? আসলেই তো চাটা অনেক মজা হয়েছে। এই, তুই চাটা খা না, আসলেই চাটা অনেক মজা হয়েছে। তোমার খেতে ইচ্ছা করছে, তুমি খাও, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। ও এখানে নাটক শুরু করছে আর তুমি ওর সঙ্গে সঙ্গে সম্মতি দিচ্ছ। বাহ, দেখছেন আপনার মা খাইয়ে করছে, চাটা মজা হয়েছে। আপনি একটু খান, খাইয়ে দেন, অনেক মজা লাগবে নে, আর আপনার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে নেন। এই শোন, তোর চা তুই খা, তোর চা আমার খাওয়ার কোনো দরকার নেই। আমাকে ফার্দার কখনো ডিস্টার্ব করবি না। আদা লেবু চা খেয়ে যান। এই শোন, তোকে আমি বলছি কি, তুই না খুব বেশি একটা আমার মেয়ের আশেপাশে থাকবি না। ও তোকে আসলে পছন্দ করে না, ঠিক আছে? কিছুদিন যাক, তারপরে না হয় তুই ওর সাথে কথা বলার চেষ্টা করিস। এখন যা তো যা, ওর মাথা গরম হয়ে আছে। ভাবি, কি ব্যাপার, দরজা খোলা কেন? চল তো সামনে আগে গিয়ে দেখি। আপনি এত বেখেয়ালি কেন? একটা জিনিসও গুছিয়ে রাখতে পারেন না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আওয়ার প্রজেক্ট। ট্রাই টু ফাইন্ড দ্য ডকুমেন্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যদি ডকুমেন্টসটা না পান, উইল ভেরি লস ফর আওয়ার কোম্পানি। আপনি যদি ডকুমেন্টসটা না পান, our company will be lost a lot. Understand? I'll fire you. Bye. এসব আমি কি শুনলাম? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে সামান্য একটা চাকর, সে কিনা ইংলিশ এত সুন্দর করে কথা বলছে। আমার কি মনে হয় জানো, কোথাও না খুন খারাপি করে চলে এসেছে, এসে আমাদের পাশে আশ্রয় নিয়েছে। হ্যাঁ ভাবি, তুমি ঠিক বলেছ। ওর কাছ থেকে আমাদের সবার এখন সাবধান হওয়া উচিত। ওকে এভাবে ছাড় দেওয়া যাবে না, ওর উপর নজর রাখতে হবে। এখন তো কিছু করতে পারবো না, যা হবে সকালে দেখা যাবে। চলো চলো। তুমি চলে এসেছো? হ্যাঁ,
তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আরে তোমাকে বলেছিলাম না ওই কাজের ছেলেটা অনেক সন্দেহজনক। আজকে কি করেছে জানো? কার সাথে যেন ইংরেজিতে ফটো ফটো করেই যাচ্ছে। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না ও তো ইংলিশ সবসময় বকবক করে। আরে ও ভুলভাল ইংলিশ বলে, এইসব কখনো কানে নেবে না, বুঝছো? আরে বাবা, তুমি যেমনটা ভাবছো আমিও তেমনটাই ভেবেছিলাম, কিন্তু না, এখন তো দেখছি পুরোটাই উল্টা। আমার মনে হচ্ছে ছেলেটা অনেক শিক্ষিত, ও কোনো মতলব দিয়ে আমাদের বাসায় ঢুকেছে। এই শোনো, মাত্র আমি অফিস থেকে আসছি, আসার সাথে সাথে এই কাজের ছেলে কি করছে, ইংলিশে কথা বলছে, সেইটা বলছে, এসব তোমাকে শুনতে চাইছি? আমি আসছি কই আমার জন্য পানি আনবা, আমার জন্য খাবারের ব্যবস্থা করবা, তা না করে তুমি কি বলতেছো যে কাজের ছেলে এটা করছে এটা করছে। তোমাকে আমি বারবার বলছি এই সমস্ত আজের সন্দেহ করা বাদ দাও, ফাইজলামি শুরু করছো। এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে এখান থেকে যাও, গিয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমার কথা তোমাকে বিশ্বাস করা লাগবে না, তোমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করো, তোমার বোন তোমাকে সবটা বলবে। আরে দেখ, ওকে কি জিজ্ঞেস করবো? আর ও তো সেম তোমার মতো, কাজের ছেলেটাকে সহ্যই করতে পারে না, সবসময় চিন্তা ভাবনা থাকে কিভাবে বাড়ি থেকে বের করবে। তোমাদের দুইজনে কারোর সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি অফিস থেকে কাজ করে আসছি, আমি প্রচুর টায়ার্ড, তুমি যে আমার খাবার ব্যবস্থা করো, যাও। ও আচ্ছা শোনো, এখানে 50,000 টাকা আছে, এই টাকা করে তোমার কাছে যত্ন সহকারে রেখে দাও, কালকে সকালে অফিস জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। ভাবি, ওই কাপড় সাপড় ধুতি দিলেন, তা ধুয়ে দিছি, এখন হয়তো নাড়িয়ে দিলাম, আর কিছু করতে হবে? না, ওই ইয়ের জন্য খাবার বাকি, যা তোর সাহেবের জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমি খাবার বাইরে দিচ্ছি। মৌ, আরে তুমি না বললে বিছানায় বালিশের নিচে তুমি টাকা রাখছো? কই, আমি তো কোথাও টাকা খুঁজে পেতেছি না। আরে বাবা, আমি তো ওইখানেই রেখেছি, ভালো করে দেখো পেয়ে যাবে। আরে শুধু ভালো না, পুরো বিছানা আমি এলোমেলো করে দেখছি, আমি কোথাও টাকাটা পাইতেছি না। আরে বাবা, আমি তো ওইখানে রেখেছি, তুমি ভালো করে গিয়ে খোঁজো। শুধু ভালো করে না, পুরো বিছানা আমি এলোমেলো করে খুঁজছি, কোথাও টাকাটা পাইতেছি না। শুধু বিছানাই না, ঘরের ওয়ার্ড্রপ চেক করছি, আলমারি চেক করছি, কোথাও টাকাটা পাইতেছি না। কি বলো? আমি তো বিছানার নিচে রেখেছিলাম, টাকাগুলো কোথায় গেলো? আমার মনে হচ্ছে তোমার দেখতে ভুল হয়েছে, তুমি একটু ভালোভাবে দেখো। এই, কি ফাজলামু? হ্যাঁ, সামান্য কিছু টাকা দিচ্ছি, সেটা তুমি সামনে রাখতে পারতেছো না? কি শুরু করছো তুমি? হ্যাঁ, আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছিস কেন? আরে মা আর বলো না, আমি ওকে কিছু টাকা দিয়েছিলাম টাকাগুলো রাখার জন্য, সে টাকাগুলো কোথায় রাখছি সে বলতেই পারতেছে না। টাকাগুলো এই মুহূর্তে আমার অফিসে জমা দিতে হবে, না দিলে আমার চাকরি থাকবে না। কি বলছিস বৌমা? তুমি টাকা কোথায় রেখেছিলে যে শুভ টাকা খুঁজে পাচ্ছে না? আম্মা, আমার খুব ভালো করে মনে আছে, ও যখন আমাকে টাকাগুলো দিয়েছিল আমি বিছানার নিচে টাকাগুলো রেখেছিলাম, কিন্তু এখন টাকাগুলো কোথায় গেল আমি সত্যি জানি না। বৌমা, তুমি একটু ভালো করে মনে করে দেখো তো, টাকাগুলো কোথায় রেখেছিলে? বিছানার নিচে রেখেছিলে নাকি অন্য কোথাও? একটু মনে করো তো মা। মা ও কি বলবে, ও আমাকে বলতেছে ও নাকি বিছানায় বালিশের নিচে টাকা রাখছে। আমি পুরো বিছানা এলোমেলো করে খুঁজছি, কোথাও টাকা পাইনি। শুধু বিছানা না, ঘরের ওয়ার্ড্রপ চেক করছি, আলমারি চেক করছি, ঘরে কোথাও টাকা নেই। টাকাটা কোথায় গেল? টাকা কি ভূতে এসে নিয়ে গেল? তোমরা এখনো বুঝতে পারছো না? টাকাটা আমাদের বাসার কাজের লোকটাই চুরি করেছে। ওকে আমি কেন সহ্য করতে পারি না? ওর চেহারাটা দেখলেই তো মনে হয় ও চোরের বংশধর। আর তোমরা এখনো কনফিউজড? ওর ঘরে গিয়ে তল্লাশি করো, দেখবে টাকাটা সুরসুর করে বেরিয়ে আসবে। হ্যাঁ আম্মা, হতে পারে, কারণ ও যখন আমাকে টাকাগুলো দিয়েছিল তখন কিন্তু কাজের ছেলেটা আমার সামনেই ছিল। এই এখন ঠাস করে কাজের ছেলে দোষ দিয়ে ফেললি? হ্যাঁ, টাকা ওর নিচ্ছে, টাকা তুই তোর বাবার বাড়িতে দিয়ে আসছিস সেইটা বল। আহা বাবা, এত রাগারাগি করিস না তো, আগে গিয়ে চল দেখি ওখানে পাই কিনা। চল চলো। দরজা তো তালা দেওয়া। মানে কি? আমি আগেই বলেছিলাম যে এই ছেলেটাকে দেখে আমার ভালো মনে হচ্ছে না, নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটাবে। ঠিক সেটাই হলো, আমার কথাটাই সত্য হলো। শেষ পর্যন্ত ও তোর অফিস থেকে টাকা আনছে, সেই টাকাগুলো নিয়ে পালালো। মা, আমার না বিশ্বাস হচ্ছে না যে সুলেমান টাকাটা চুরি করেছে। দেখো, ও কিন্তু অনেকদিন যাবত আমাদের এই বাড়িতে কাজ করতেছে, কই কখনো তো দেখিনি ওর ভিতরে এমন কোনো কাজ। মা, আমার মনে হচ্ছে কি আমাদের সবার একটা ভুল হইতেছে। দেখ ভাইয়া, সোলেমান যদি এই টাকাটা নিয়ে না থাকে তাহলে এই টাকাটা কে নেবে? ও ছাড়া বাইরের লোক এই বাড়িতে আর কেউ নেই। যদি এই টাকাটা কেউ নিয়ে থাকে সেই ব্যক্তি হচ্ছে সোলেমান। আর তাছাড়াও ও
ওর প্রতি আমাদের সবারই আগে থেকে সন্দেহ ছিল। তুই জানিস ও ইংলিশে কার সঙ্গে যেন খুব সুন্দর করে কথা বলছিল। সেদিন আমি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছি ওর মতলব খুবই খারাপ, আর এই বাড়ি থেকে খুব বড় একটা দান মেরে তারপর পালিয়ে যাবে। আর ঠিক সেটাই হলো আজকে। হ্যাঁ, ও তো একদম ঠিক কথাই বলেছে। আমাদের বাড়িতে তো কোনো বাইরের লোক নেই, একমাত্র সোলেমান ছাড়া ওই এই টাকাগুলো নিয়ে পালিয়েছে। দেখো শুভর মা, না জেনে কাউকে দোষারোপ করাটা ঠিক হবে না। সুলেমান যে নিয়েছে তার কোনো প্রমাণ আছে বলো? দেখুন বাবা, আপনার ছেলে যখন আমাকে সকালে টাকা দিয়েছিল তখন সুলেমান ওইখানেই ছিল। তার মানে যদি চুরি করে তাহলে কে করতে পারে? শোনো বৌমা, একটু চিন্তা করে দেখো না, টাকাটা পুরো অন্য কোথাও রেখেছো কিনা। হ্যাঁ, বাবা একদম ঠিক কথাই বলছে। আমার কি মনে হচ্ছে জানো, তুমি টাকাটা কোথায় রেখেছো সেটা তুমিই জানো না। টাকাটা রাখছো এক জায়গায় আর তুমি দোষ দিচ্ছ আমাদের সোলেমান। আর তাই বলছি তুমি ভেবে দেখো টাকাটা কোথায় রাখছো। এমন তো হতে পারে যে তুমি রাখছো অন্য কোথাও, পরবর্তীতে মনে পড়ে গেছে। আরে না, আমি টাকাটা বিছানার নিচে রেখেছিলাম, আমার খুব ভালো করে মনে আছে। টাকাগুলো ওখানে থাকবে কি করে বৌমা? টাকাগুলো তো এতক্ষণে অন্য আরেকজনের হাতে চলে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু চিন্তা করছি। আমাদের অবশ্যই একটা কিছু ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। যেহেতু আমাদের বাসা থেকে এতগুলো টাকা হারিয়ে গেছে, আমাদের থানায় যাওয়া উচিত, পুলিশকে বলা উচিত, আর সোলেমানকে খোঁজা উচিত। কি বলছো তোমরা? এই সামান্য কিছু টাকার জন্য পুলিশের কাছে দৌড়াদৌড়ি করবে, এটা কি হয় বলো? এই সামান্য কিছু টাকা বলছিস কেন? 50,000 টাকা তোর কাছে কি সামান্য মনে হলো? হ্যাঁ, তোর অফিসে এই টাকা বুঝিয়ে দেওয়া লাগবে না? মা দেখো, পুলিশের কাছে গিয়ে কেস করা কোনো ব্যাপার না, আমরা গেলে কিন্তু যেতেই পারি। কিন্তু আসলে হইতেছে কি, টাকাটা সত্যি ও নিচে কিনা, ওর কাছে আছে কিনা, যদি সেটা প্রমাণ না হয় তাহলে তো পরবর্তীতে আমরা ফেসে যাবো। আর কথা হইতেছে মা, এটা কিন্তু আমাদের পরিবারের একটা সম্মান। যদি বাইরের মানুষজন জানাজানি হয় তাহলে বুঝতে পারতেছো আমাদের সম্মান কোথায় যাবে। শুভ কথাটা ঠিকই বলেছে। আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। যদি সুলেমান টাকাটা না নিয়ে থাকে, তার বিরুদ্ধে যদি আমরা কিছু করতে যাই, তাহলে তো আমরাই বিপদে পড়ে যাব। শোনো, তুমি বেশি কথা বলো না। আমার ছেলে যেটা বলেছে সেটাই হবে। ও পুলিশের কাছে যাবে এবং ওর নামে মামলা পর্যন্ত করবে। কি হলো, তুমি এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন? মা কি বললো শোনো নাই? তুমি এক্ষুনি পুলিশের কাছে যাও। শুভ, আমি বলছিলাম কি, আজকে রাত্রেটুকু আমরা দেখি, কালকে সকালে আমরা একটা ব্যবস্থা নিব। তখন না হয় আমরা থানায় যাওয়ার নামে একটা কেস করে দিব। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছো। রাত যেহেতু অনেক হয়ে গেছে, এখন আর ঝামেলা করার দরকার নেই, বরঞ্চ আমরা কালকে সকালে একটা ব্যবস্থা করবো। হ্যাঁ, ওইটাই ভালো। হ্যাঁ মনি, চল, আই চলো। মা, অনেক সময় পার হয়ে গেছে, আর এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি থানায় যেতে হবে। হ্যাঁ চল, সেটাই করি আমরা, চল। ওই যে চলে আসছে। কি হয়েছে? সল আপনারা বাড়ির সামনে দাঁড়ায় গোল মিটিং শুরু করে দিচ্ছেন, কোনো সমস্যা হয়েছে নাই? হ্যাঁ সমস্যা। কাল সারা রাত তুই কোথায় ছিলি? ওই আমার এক বন্ধু রমেশ, ও জন্মদিন ছিল। আমি তার জন্মদিন খুব একটা পছন্দ করি না, কিন্তু জোর এরে আমার কইছে তোর আসতেই হবে। রাত্রি আর ছাড়লো না, এই জন্য সকাল সকাল চলে আসলাম। এবার বুঝতে পেরেছি টাকাটা আসলে কোথায় গেছে। তুই তাহলে টাকাটা নিয়ে তোর বন্ধুর বার্থডেতে গিয়েছিলিস, তাই না? টাকা চুরি? টাকা চুরি কি রে হইছে? হ্যাঁ, টাকা চুরি হয়ে গেছে। গতকাল যখন তোর ভাই আমাকে টাকাগুলো দিল তখন তুই ওখানে ছিলি। আমার টাকাগুলো চুরি হয়ে গেছে, তার মানে তুই নিয়েছিস। টাকাগুলো ভালোই ভালো ফিরিয়ে দে। আপনারা আমারে চোর বানাচ্ছেন? আমি টাকা চোর? বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা দেখিনি। আর টাকা পয়সা দেখলি বা আমি নিতে যাব কিসের জন্য? কারণ আমি তো এই বাড়ি কাজ করে বেতন পাই, আমার বেতন ফালেই হচ্ছে। শুধু শুধু টাকা নিয়ে আমি করবোটা কি? আর তাছাড়া আমি যদি টাকা নিতামও, তাহলে কি আমি বাড়ি ফিরে আসতাম? আমি তো চলে যেতাম ওই টাকা নিয়ে। তাহলে আপনারা কি কারণে আমারে চোর করছেন কন্দি? হ্যাঁ, ফিরে তো অবশ্যই আসবি, কারণ তুই খুব ভালো করে জানিস যে আমাদের বাড়ি থেকে যেহেতু এতগুলো টাকা হারিয়ে গেছে, আমরা সহজে এটা ছাড় দেব না। আমরা পুলিশের কাছে যাব, পুলিশ কমপ্লেন করব। আর এটা তুই বুঝতে পেরে তাড়াতাড়ি সকালবেলায় বাসায় চলে আসলি। কি ভেবেছিস তুই যে গভীর জলের মাছ সেটা আমরা বুঝতে পারবো না? আমরা সেটা খুব ভালো করেই বুঝে ফেলেছি। আমার কি মনে হয়েছে জানিস, তুই হয়তো কোনো বড় ধরনের ডাকাতি করে এসেছিস, আর তা না হলে কোথাও থেকে মার্ডার করে এখানে এসে গা ঢাকা দিয়েছিস। ভাইয়া, তুমি এখনো কেন দেরি করছো? ওকে যেহেতু হাতের সামনে পেয়েছো, এক্ষুনি আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। দেখ সোলেমান, এই বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে তোকে আমি এই বাড়িতে কাজ দিয়েছি। আমি কিন্তু তোকে রাস্তা থেকে এই বাড়িতে নিয়ে আসছি। দেখ, তোকে আমি রিকোয়েস্ট করতেছি, টাকাগুলো আমার অফিসের খুব জরুরি টাকা। এই টাকাগুলো আজকে সময় মতো না দিতে পারলে আমার চাকরিটা থাকবে না। প্লিজ
তুই যদি টাকাগুলো নিয়ে থাকিস তুই আমাকে টাকাগুলো দিয়ে দে। শোন, টাকা পয়সার লোভ না সবারই আছে। তোকে একটা কথা বলছি, তুই আমাদের টাকাগুলো ফিরিয়ে দে। হ্যাঁ, বৌমা একদম ঠিক কথা বলেছে। তুই টাকাগুলো নিয়েছিস, ওগুলো ফিরিয়ে দে। আর তা যদি না দিস না, তাহলে এর ফলাফল অনেক খারাপ হবে। বাবা সুলেমান, শোন, আমার ছেলে যেটা বলছে, তুই যদি টাকাগুলো নিয়ে থাকিস দিয়ে দে। আমি জানি তুই ভালো ছেলে, প্লিজ দিয়ে দে, ওর খুব প্রয়োজন টাকাগুলো। বুঝতে পেরেছি, আমরা সবাই তোর সঙ্গে খুব ভদ্র ভাষায় কথা বলছি তো, এই জন্য তোর কানে কথাগুলো ঢুকছে না। তুই সহজে টাকাগুলো দিবি না। ভাইয়া, ওর সঙ্গে আর একটা কথা বাড়িয়েও লাভ নেই। আমরা এক্ষুনি পুলিশের কাছে যাব আর ওকে পুলিশের কাছে নিয়ে যাব, তারপর বুঝবে কত ধানে কত চাল। মানুষের টাকা চুরি করা। বিশ্বাস করেন, আমি টাকা পয়সা নিইনি। আমি আগেও করছি, এখনও করছি। আমি যদি টাকা পয়সা নিয়ে থাকতাম তাহলে এই বাড়ি আর কোনোদিন ফিরে আসতাম না। আমার এত টাকার কোনো দরকার নেই। শুধু শুধু আমারে ভুল বুঝেন না, মিথ্যে অপবাদ দিয়েন না। এই চুপ, কোনো কথা বলবি না। তোকে দেখে একবারও মনে হয়নি যে তুই এই বাড়ির কাজের লোক। হ্যাঁ ছোট ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, আমি কোনো কাজের লোক নই। আমি পেটের দায়ে ওই বাড়িতে আসিনি। আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরাফ চৌধুরীর একমাত্র সন্তান সৈকত চৌধুরী। আমি এখানে এসেছিলাম আপনার জন্য। সাইফুল, তুই যাই বলিস না কেন, গ্রামটা আমার কাছে সত্যি অনেক সুন্দর লাগছে। এত সুন্দর গ্রাম, এত সুন্দর পরিবেশ, আসলে শহরে থাকলে না বোঝাই যায় না। আসলে গ্রামটা অনেক সুন্দর। আচ্ছা, সুন্দর গ্রামে কিছুদিন থেকে না ভাই? থাকবো। থাকতে হলে তো কিছুর প্রয়োজন হয়। প্রয়োজনটা তো মনে হয় পেয়ে গেছি রে। আচ্ছা, এই মেয়েটাকে রে? শিকদার সাহেবের মাইয়া। শিকদার সাহেবের মেয়ে বিয়ে দিছে নাকি? না ভাই, ওই বড়লোক ঘর থেকে বহুত বিয়ে হয়। মাইয়া খুব শখ, সে গরিব ঘরে বিয়ে করবে। বড়লোক পোলা এখন পছন্দ করে না। তাহলে প্ল্যানটা করাই যাক। আমি সেদিন ভেবেছিলাম এই মেয়েটা হয়তো অনেক ভালো মনের মানুষ, মানুষের বিপদে এগিয়ে আসে, যেটা আমি সবসময় চাইতাম। আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাইতাম যে মানুষটা প্রতিটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে, তার টাকা পয়সা দেখে তাকে মূল্যায়ন না। কিন্তু আমার এটা জানা ছিল না, প্রতিটা মানুষের মুখের আড়ালে একটা মুখোশ থাকে, বাইরে এক, ভিতরে আর এক। আমি চেষ্টা করেছিলাম অনেকবার তাকে ভালোবাসি কথাটা বলার, কিন্তু তার ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম তাকে নিয়ে হয়তো সংসার করা কখনোই সম্ভব হবে না। নিজেকে রিভিল করার অনেক চেষ্টা করেছিলাম, বাট আফসোস, আপনাদের সামনে নিজেকে রিভিল করার প্রয়োজন মনে করিনি। আজ মনে করছি আপনাদের ব্যবহারের কারণে। আমি সেদিন ভেবেছিলাম আমি যদি এই অবস্থায় আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই তাহলে হয়তো আপনারা বিয়ের জন্য রাজি হয়েই যাবেন। কিন্তু আমি চেয়েছিলাম এমন একটা মানুষ, যে মানুষটা শুধুমাত্র টাকা পয়সা নয়, মানুষকে ভালোবাসবে, তার মনুষ্যত্বকে ভালোবাসবে, তার আচার ব্যবহারকে ভালোবাসবে। বাট আপনারা কাজের লোকের সাথে যেমন ব্যবহার করেন, একটা রাস্তার কুকুরের সাথেও কেউ এমন ব্যবহার করে না। মনি, আমি আপনাকে চিনতে ভুল করে ফেলেছিলাম, তাই আমার শুধু শুধু সময়গুলোই নষ্ট হলো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আসছি, ভালো থাকবে। কিন্তু মা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ও যদি টাকাগুলো না নিয়ে থাকে তাহলে আমার 50,000 টাকা কোথায় গেল? আমি তোমাকে সবটা বলছি, আমাদের টাকাটা চুরি হয়নি। আমি আর মনি মিলে টাকাটা সরিয়েছি, যাতে কাজের ছেলেটাকে তুমি ঘাট ধরে বাসা থেকে বের করে দাও। কি এত বড় মিথ্যা কথা! তোমরা দুজন মিলে প্ল্যান করে এই ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ওর নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছো? হ্যাঁ মা, আসলে ওকে আমার সহ্য হচ্ছিল না। যেদিন প্রথম ওর সঙ্গে আমার দেখা হয়, ছাদে গিয়েও আমাকে জড়িয়ে ধরেছিল। তারপর থেকে আমি এটা কিছুতেই মেনে নিতে পারতাম না যে সামান্য একটা কাজের লোক হয়ে কেন আমাকে টাচ করলো। যার কারণে অহংকারের বশে আমি এই কাজগুলো করে ফেলেছি ভাবিকে নিয়ে। কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি মা। তাই বলে এত বড় একটা নোংরা খেলা খেলবা তোমরা ওর সাথে?
ছি! এই মুহূর্তে তুই যদি আমার ঘরে থাকতি না, থাপ্পড় থাপ্পড়ে তো দাঁত ফেলে দিতাম। বাবা মার সামনে বললে দেখি বেঁচে দিবি। এই তুই ওর সাথে এত বড় অন্যায়টা কিভাবে করলি? তোদের যদি এত সমস্যা হতো তোরা আমাকে বলতি, আমি এই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু ছেলেটার উপর একটা মিথ্যা দোষ চাপিয়ে ছেলেটাকে বাড়ি থেকে বের করলি। চল ঘরে চল, বাকি দেশ তোকে পরে দেখাবো। আমাদের মেয়েটাকে রায় দিয়ে দিয়ে আমরা মাথায় তুলে ফেলেছি। হ্যাঁ, তোর জন্য এই ছেলেটা বাড়ি থেকে চলে গেল। আমার প্রথমে সন্দেহ হয়েছিল যে এই ছেলেটা আসলে কাজের লোকটা ভালো বংশের একটা ছেলে, শুধু তোর জন্য আজকে এই দুর্গতি হলো।